আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস 7 আরকে নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসের ভিডিও শুরু করছি। আই এম মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দেয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে ক্লাস 7। আজ আলোচনা করব ইউনিট 4 এর লেসন 3, পেজ নাম্বার 33, এ নিউ জেনারেশন, সেকশন এ। 4 এর লেসন 3 এর পার্ট এ এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 33। এখানে ইনস্ট্রাকশনে বলছে যে আনসার দ্য ফলোইং কোশ্চেনস বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ। আনসার দ্য ফলোইং কোশ্চেনস মানে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বেসড অন মানে ভিত্তি করে, ইউর রিডিং অফ দ্য প্যাসেজ অর্থাৎ উপরে 30 পেজ থেকে 33 পর্যন্ত আমরা নিউ জেনারেশন নামে যে প্যাসেজটা পড়েছি সেই প্যাসেজটার উপর ভিত্তি করে হচ্ছে তোমরা নিচের এই যে 4টা কোশ্চেন রয়েছে এগুলোর আনসার দিবে। তো প্রথমে দেখে নিই প্রথম কোশ্চেনটা কি। নাম্বার 1 এ বলছে হোয়াট ডাজ জেনারেশনাল নেমিং রেফার টু। রেফার মানে হচ্ছে বুঝায়, আর জেনারেশনাল নেমিং মানে হচ্ছে প্রজন্মগত নামকরণ। অর্থাৎ প্রজন্মগত নামকরণ বলতে কি বুঝায়? এর মানে হচ্ছে এই যে আমাদের এক একটা জেনারেশনের এক একটা নাম, যেটা আমরা আমাদের বইয়ের 31 পেজে দেখেছি। যেমন হচ্ছে কারোর নাম হচ্ছে বেবি বুমার্স, কারোর নাম হচ্ছে জেনারেশন ওয়াই, বা তোমাদের জেনারেশনের নাম হচ্ছে জেনারেশন জি। আবার ধরো আরো ছিল হচ্ছে সাইলেন্ট জেনারেশন, লস্ট জেনারেশন। এইভাবে যে আমরা বিভিন্ন ধরনের প্রজন্মগুলোর নামকরণ করেছি এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশে বলছে যে why do people name different generations। অর্থাৎ এই যে লোকজন বা মানুষরা কেন বিভিন্ন ধরনের প্রজন্মের নাম দিয়ে থাকে বা নামকরণ করে থাকে। তার মানে এখানে দুটো অংশ, একটা হচ্ছে এই যে প্রজন্মগত নামকরণের যে ব্যাপারটা, এই ব্যাপারটা দিয়ে কি বোঝায়, আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে মানুষজন বা লোকেরা কেন এই ভিন্ন ভিন্ন নামকরণ করে থাকে প্রজন্মের। আমরা এই প্রশ্নের প্রথম অংশের উত্তর এভাবে লিখতে পারি যে জেনারেশনাল নেমিং, অর্থাৎ এখান থেকে শুরু করবে তোমরা, জেনারেশনাল নেমিং রেফার। রেফারের সাথে একটা বসাবে যেহেতু প্রশ্নে ডাজ আসছে। তো জেনারেশনাল নেমিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ লেভেলিং different age groups based on shared historical and social experiences। অর্থাৎ এই যে প্রজন্মগত নামকরণ এটা দিয়ে বোঝায় হচ্ছে বিভিন্ন যে বয়সের যে দল রয়েছে এবং তাদের যে নিজস্ব ইতিহাস এবং সামাজিক যে অভিজ্ঞতা রয়েছে সেটার উপর ভিত্তি করে এই নামকরণটা করা হয় বা এই নামকরণকে বোঝানো হয়। অর্থাৎ আমাদের ঐতিহাসিক এবং সামাজিক অভিজ্ঞতার ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন বয়সের দল রয়েছে এবং এদের মাধ্যমে এই যে নামকরণের ব্যাপারটা এটাকে আমরা বলছি জেনারেশনাল নেমিং। এরপর বলছে হোয়াই ডু পিপল নেম আফটার ডিফারেন্ট এজ। তো এটা তোমরা এইভাবে লিখতে পারো যে পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস টু আন্ডারস্ট্যান্ড changing social dynamics as each generation faces unique challenges, influences and world events that shape their identity and perspective। তাহলে দেখো এই যে লোকজন বিভিন্ন জেনারেশনের নাম দেয় এটা কিসের জন্য দেয়? এটা হচ্ছে সামাজিক গতিশীলতার যে পরিবর্তন সেটা বোঝানোর জন্য। তারপর বলছে আবার ইচ জেনারেশন ফেসেস ইউনিক চ্যালেঞ্জেস। তো প্রতিটা প্রজন্ম কি করে নতুন নতুন বাধার সম্মুখীন হয়, অনেক ধরনের প্রভাব দ্বারা তারা প্রভাবিত হয় এবং বৈশ্বিক বিভিন্ন ঘটনা রয়েছে যেগুলোর কারণে তাদের যে নিজস্ব একটা আইডেন্টিটি সেটাও কি হয় পরিবর্তিত হয়। তো এই কারণে হচ্ছে লোকজন বিভিন্ন ধরনের জেনারেশনের নামকরণ করে থাকে। ধরো তোমরা যারা জেনজি, তোমরা এক ধরনের সামাজিক বা বৈশ্বিক ঘটনাগুলোর সম্মুখীন হয়েছো এবং তোমাদের সামনে যে প্রতিকূলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু একরকম। আবার ধরো বেবি বুমার্স যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে, ওনারা আরেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছে, আরেক ধরনের
মানে হিস্ট্রি বা সামাজিক যে অভিজ্ঞতা রয়েছে সেগুলোর সম্মুখীন হয়েছেন, প্রতিকূলতাগুলো ছিল আমাদের থেকে ভিন্ন। তো সেই ক্ষেত্রে উনাদের জেনারেশনটা আরেক রকম। তো এইসব কারণে হচ্ছে মূলত মানুষ কি করে বিভিন্ন ধরনের প্রজন্মের নামকরণ করে থাকে। 2 নম্বর প্রশ্নে বলছে describe one unique characteristics or challenge of the current generation. describe মানে হচ্ছে বর্ণনা করা, ইউনিক মানে হচ্ছে অসাধারণ, characteristics মানে হচ্ছে বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ মানে প্রতিকূলতা, আর কারেন্ট মানে হচ্ছে সমসাময়িক বা বর্তমান, আর জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। অর্থাৎ বর্তমান প্রজন্মের যে অনন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে অথবা তারা যে ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয় সেই ব্যাপারটা বর্ণনা করতে বলেছে। তো এটাও আমরা আমাদের বই থেকে পেয়ে যাব। একদম বইয়ের শুরুর দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, দেখো এখানে আমাদের জেনারেশন জি সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে যে জেনারেশন জি ইজ দ্য গ্রুপ দ্যাট গ্রো আপ ইন্টারলি ইন দ্য ডিজিটাল এজ, দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট। অর্থাৎ জেনারেশন জি হচ্ছে সেই প্রজন্ম যারা হচ্ছে পুরোপুরি একটা ডিজিটাল যুগে বেড়ে উঠেছে, হ্যাঁ, এবং তারা ইন্টারনেটের সাথে অনেক বেশি কানেক্টেড বা ইন্টারনেট ব্যবহার করে। এটা হচ্ছে তাদের একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে দিতে পারো। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তোমাকে যে চ্যালেঞ্জের কথা বলেছে সেই ব্যাপারটা তোমরা এখান থেকে দিতে পারো যে গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, a mobile internet and a lot of information, Gen Z experiences a paradox, hyper-connected yet isolated, digitally adept but frequently anxious, free yet personally stressed. এই লাইনগুলোকে তোমরা দিতে পারো। কারণ কি এই যে এখানে জেনারেশন জি এর যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে তারা ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি কানেক্টেড থাকলেও তারা কিন্তু মূলত কি বিচ্ছিন্ন। তারপরে হচ্ছে তারা ডিজিটাল ব্যাপারে অনেক বেশি দক্ষ হলেও তারা মূলত একটা উদ্বিগ্নতায় ভুগে, হ্যাঁ, এবং তাদের উপর অনেক মানসিক প্রেশার থাকে। এই জিনিসগুলোকে তোমরা সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখবে সেটা একটু দেখে নাও। দেখো আমাদের প্যাসেজের আলোকে আমরা এখন জিনিসটাকে এভাবে লিখতে পারি যে one unique characteristics of generation Z is that they are the first to view up in the digital age. অর্থাৎ জেনারেশন জি এর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তারা ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছে বা এখানেই বেড়ে উঠেছে। এরপর যে অংশটার কথা বলছে চ্যালেঞ্জের কথা, হ্যাঁ, তো চ্যালেঞ্জের কথাটাও আমরা এইভাবে লিখতে পারি যে a major challenge of the current generation is that they are connected through social media and the internet while often feeling isolated, anxious and stressed. অর্থাৎ আমাদের বইয়ের যে লাইনগুলো সেগুলোকে আমি একটু ছোট করে এখানে লিখে দিয়েছি। অর্থাৎ এই প্রজন্মের বা বর্তমান প্রজন্মের যে একটা বড় ধরনের সমস্যা সেটা হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি কানেক্টেড হলেও তারা কি হয়, তারা হচ্ছে বিচ্ছিন্ন থাকে, উদ্বিগ্ন থাকে এবং খুবই প্রেশার থাকে ওদের উপর। এবার 3 নম্বর প্রশ্নে বলছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। অর্থাৎ এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা যে সংগ্রামগুলো করে যাচ্ছি বাংলাদেশে, এই সংগ্রামগুলো সম্পর্কে তোমরা কি জানো। অর্থাৎ প্রতিটা প্রজন্ম যে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ধরনের সংগ্রাম করে গিয়েছে সেটার ব্যাপারে তুমি কি জানো। ডেসক্রাইব ইন ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে, অর্থাৎ সংক্ষেপে এটা বর্ণনা করো। এই প্রশ্নে যেহেতু আমাদেরকে আমাদের বিভিন্ন ধরনের প্রজন্মের সংগ্রামের কথা বলেছে যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, হ্যাঁ, তো সেহেতু আমরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের যে প্রজন্ম, তারপর হচ্ছে অর্থাৎ আমরা 32 পেজে যেটা পড়েছি আর কি, এরপর হচ্ছে 80 দশকে যে আরেকটা জাগরণ হয়েছিল, তো ওই ব্যাপারগুলো আমরা এখানে তুলে আনতে পারি। তো এভাবে করে বলতে পারো each and every generation in Bangladesh have played key roles in shaping the country. অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রজন্ম বাংলাদেশটা গড়ার জন্য, হ্যাঁ, অথবা বাংলাদেশের ইতিহাসে কি করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো প্রথমেই একেবারে আমি 1971 সালে যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করতে পারি। দ্য বেবি বুমার্স ফট ফর ইন্ডিপেন্ডেন্স ইন 1971। অর্থাৎ বেবি বুমার্স নামে যে প্রজন্ম ছিল তারা হচ্ছে 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, আর ফট মানে হচ্ছে যুদ্ধ করেছিল। এরপর দেখো বি নাম্বারে আমি ওই স্বৈরতন্ত্রের যে ব্যাপারটা ছিল বা স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলনের কথা আমরা জেনেছি
সেটা বলছি যে দ্য 1980s জেনারেশন স্ট্রাগল ফর ডেমোক্রেসি এগেনস্ট অটোক্রেসি, অর্থাৎ 1980 দশকের যে প্রজন্ম তারা হচ্ছে গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল। তো 3 নম্বরে তোমরা তোমাদের নিজেদের প্রজন্মের কথা বলতে পারো যে জেনারেশন জি হ্যাজ কন্টিনিউড দিস legacy participating in movement like 2018 road safety protest and leading the 2024 July uprising, অর্থাৎ এই যে জেনারেশন জি তারাও হচ্ছে কি করেছে এই বিপ্লবটাকে বা সংগ্রামটাকে এগিয়ে নিয়েছে এবং তারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং 2024 সালের যে জুলাই বিপ্লব হয়েছে সেটাতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, আমাদের সর্বশেষ যে প্রশ্ন এবার সেটাতে যাই। এখানে বলছে why is good governance important for meeting the needs of new generation? গুড গভর্নেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে সুশাসন, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর নিড মানে হচ্ছে প্রয়োজন, অর্থাৎ নতুন প্রজন্মের প্রয়োজন মেটাতে সুশাসন কেন গুরুত্বপূর্ণ। তো এটার আনসার তোমরা এইভাবে দিতে পারো যে গুড গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট এনশিওরস বেটার অপরচুনিটিস এন্ড বেটার ফিউচার ফর দ্য পিপল, অর্থাৎ সুশাসন গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা মানুষের জন্য কি করে একটা ভালো সুযোগ এবং ভালো ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। It also important for making proper policies and actions to meet modern challenges, এবং বর্তমানে যে প্রতিকূলতা বা চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলা মোকাবেলার জন্য এটা কি করে সঠিক নীতি এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। তো এইভাবে করে